সকাল থেকেই অর্ক আজ পিকনিকে যাবার জেদ ধরেছে। নন্দিনী অর্ককে অনেক বোঝানোর চেষ্টা করল, কিন্তু অর্ক কিছুতেই রাজি নয়। পাশের ঘরে সোফাতে বসে সৈকত সকালের নিউজ পেপারটা পড়ছিল। অর্ক যখন বুঝতে পারল মায়ের কাছে ওর জেদ পূরণ হবে না, তখন অর্ক পাশের ঘরে থাকা ওর বাবা অর্থাৎ সৈকতকে ছুটে গিয়ে জড়িয়ে ধরল। সৈকত অর্ককে জিজ্ঞেস করল, কি ব্যাপার অর্ক? অর্ক বলল, আজ আমাকে পিকনিকে নিয়ে যেতে হবে। সৈকত বলল, না অর্ক, আজ একেবারেই সম্ভব নয়। আজ আমার অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। আজ হবে না, আমরা না হয় অন্য কোনো দিন যাব। অর্ক বলল, না বাবা, তুমি প্রতিবারই একই কথা বলো, তারপর আর নিয়ে যাও না। আজ আমি তোমার কোনো কথা শুনবো না। আজ আমাকে পিকনিকে নিয়ে যেতেই হবে। সৈকত বলল, না অর্ক, প্লিজ তুমি বোঝার চেষ্টা করো। আজ একেবারেই সম্ভব নয়। অর্ক বলল, না না না, আজ আমাকে পিকনিকে নিয়ে যেতেই হবে। তখন নন্দিনী পাশের ঘর থেকে বেরিয়ে এসে সৈকতকে বলল, আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করছি, কিন্তু ও কিছুতেই রাজি নয়। আজ ওকে পিকনিকে যেতেই হবে। তোমার ছেলে তোমার মতোই জেদি। এখন নাও তো, তোমার ছেলে তুমি সামলাও। এই বলে নন্দিনী চলে গেল। সৈকত অর্ককে বোঝানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু অবশেষে অর্কর জেদের কাছে সৈকতকে হার স্বীকার করতেই হলো। তারপর আর কি, সৈকতকে বাধ্য হয়ে সেই দিনকার অফিসের মিটিংটা বাতিল করতে হলো এবং আশেপাশের একটা সুন্দর পিকনিক স্পটে সৈকত ওদের তিনজনকার জন্য বুকিং করলো। ব্যাস, এরপর ওরা তিনজন সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে পিকনিকের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সারাটা দিন কখন যে কেটে গিয়ে সূর্য পশ্চিম দিকে অস্ত গিয়েছে ওরা তিনজন একেবারেই বুঝতে পারেনি। সৈকত যখন ওর হাত ঘড়িটার দিকে তাকালো তখন ঘড়িতে সন্ধে 6টা বাজে। সৈকত নন্দিনী আর অর্কর উদ্দেশ্যে বলল, এবার আমাদের যেতে হবে। নন্দিনী সৈকতের কথায় ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে গাড়ির ডিকিতে রেখে দিল। এরপর ওরা তিনজনে গাড়িতে গিয়ে বসল। সৈকত আর একটুও সময় নষ্ট না করে গাড়িতে স্টার্ট দিয়ে বাড়ির উদ্দেশ্যে গাড়ি ছুটিয়ে দিল। খানিকটা দূরে যাবার পর সৈকতকে গাড়িটা থামাতে হলো। সামনের হাইওয়েতে বেশ যানজট। সৈকত দেখল সামনের হাইওয়েতে একের পর এক গাড়ি সারি সারি দাঁড়িয়ে আছে। সৈকত সকলের মতো ওর গাড়িটাকেও রাস্তার এক ধারে দাঁড় করালো এবং পথ চলতি একটা লোককে ডেকে সৈকত জিজ্ঞেস করল, আচ্ছা মশাই, আপনি কি বলতে পারবেন এই সামনের হাইওয়েতে কিসের জন্য এত যানজট? পথ চলতি লোকটা ওদের তিনজনকার দিকে একবার তাকালো এবং তারপর বলল, এই সামনের রাস্তার মোড়ে একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসেছে এবং ওরা তদন্ত শুরু করেছে। পুলিশের বক্তব্য, যতক্ষণ না পর্যন্ত ওদের তদন্ত সম্পূর্ণ হবে ততক্ষণ পর্যন্ত ওরা কোনো গাড়িকেই যেতে দেবে না, যার জন্যই এত যানজট। লোকটার কথা শুনে সৈকত আর নন্দিনী একে অপরের মুখের দিকে তাকালো। তারপর সৈকত লোকটাকে বলল, আপনাকে অনেক ধন্যবাদ। লোকটা একটু মুচকি হেসে সামনের রাস্তার ভিড়ে মিলিয়ে গেল। গাড়িতে বসে থাকতে থাকতে প্রায় 2 ঘন্টা কেটে গেল। যানজট আগের তুলনায় অনেকটাই বেড়েছে। সৈকত ভাবছিল কি করা যায়। তখনই ওর মাথায় একটা বুদ্ধি এলো। সৈকত তাড়াতাড়ি পকেট থেকে ওর ফোনটা বার করে ফোনের ম্যাপ অ্যাপ্লিকেশন ওপেন করে বাড়ি যাবার জন্য অন্য রাস্তা খুঁজতে লাগলো। ম্যাপটাকে মনোযোগ সহকারে দেখতে দেখতে সৈকত একটা হাইওয়ে দেখতে পেল। ম্যাপটাকে জুম করে সৈকত আরও ভালো করে দেখার চেষ্টা করল, কিন্তু ম্যাপে ওই হাইওয়ে সম্পর্কে
কোনো তথ্য খুঁজে পেল না। সৈকতের মনে হলো হয়তো হাইওয়েটা সবে নতুন তৈরি হয়েছে, যার জন্যই হয়তো ম্যাপে ওর সম্পর্কে কোনো তথ্য আপলোড করা নেই। যাই হোক, সৈকত ম্যাপের দেখানো পথ অনুসরণ করে চলতে লাগল। সৈকত গাড়িতে স্টার্ট দিল। প্রথমে গাড়িটাকে ব্যাক গিয়ারে দিয়ে বেশ খানিকটা পিছনে নিয়ে গিয়ে তারপর গাড়িটাকে ডান দিকে ঘুরিয়ে সোজা চলতে লাগলো। নন্দিনী সৈকতকে জিজ্ঞেস করল, আমরা কোথায় যাচ্ছি? জবাবে সৈকত বলল, ম্যাপেতে বাড়ি যাবার অন্য একটা হাইওয়ে দেখতে পেয়েছি আমরা আমরা সেখানেই যাচ্ছি। এখান থেকে মাত্র আধ ঘন্টার পথ। ওরা যখন সেই হাইওয়ের কাছে পৌঁছল তখন ঘড়িতে রাত 8:30 বাজে। হাইওয়েতে ঢোকার মুখেই একটা কাঠের বোর্ডে বড় বড় করে লাল কালি দিয়ে পরিষ্কার বাংলা অক্ষরে লেখা আছে একটা সতর্কতা বাণী। নন্দিনী আর সৈকত সেই সতর্কতা বাণীটা পড়ল। তাতে লেখা আছে, রাত্রিবেলায় এই হাইওয়ে মানুষের জন্য একেবারেই নিরাপদ নয়। সতর্কতা বাণীটা পড়ার পর থেকেই নন্দিনীর কেমন যেন ভয় করতে লাগল। নন্দিনীর মনে হলো ওর জীবনে যেন কোনো বড় অঘটন ঘটতে চলেছে। নন্দিনী সৈকতকে এই হাইওয়ে দিয়ে যেতে বারণ করল, কিন্তু সৈকত ওই সতর্কতা বাণীকে উপেক্ষা করেই গাড়ি ছুটিয়ে দিল। ওরা শহরের জমজমাট থেকে অনেক দূরে চলে এসেছে। সৈকত লক্ষ্য করল আশেপাশের পরিবেশ কেমন যেন শান্ত আর নিস্তব্ধ। হাইওয়ের দুপাশে বড় বড় গাছ, প্রতিটা গাছের পাতায় জোনাকির আলো ঝিকমিক করছে। কেবলমাত্র ওদের গাড়িটাই এই শান্ত আর নিস্তব্ধ পরিবেশ ভেদ করে সামনের দিকে ছুটে চলেছে। বেশ কিছুটা দূরে যাবার পর হঠাৎই গাড়িটা ওদের তিনজনকে বার তিনেক ঝাঁকুনি দিয়ে বন্ধ হয়ে গেল। সৈকত গাড়িটাকে স্টার্ট দেবার চেষ্টা করল, কিন্তু শেষ পর্যন্ত যখন গাড়িটা স্টার্ট হলো না তখন সৈকত নিজেই বাইরে বেরিয়ে দেখল গাড়িটা কি জন্য বন্ধ হয়েছে। সৈকত দেখল গাড়ির পিছনের দুটো চাকা পাংচার হয়েছে। সৈকত গাড়ির মেকানিককে ফোন করল, কিন্তু ফোন লাগলো না। ফোন লাগবে কি করে? সৈকতের ফোনে কোনো নেটওয়ার্ক ছিল না। সৈকত নন্দিনীকে জিজ্ঞেস করল, তোমার ফোনে নেটওয়ার্ক আছে? নন্দিনী ফোনটা অন করে দেখল, তারপর বলল, না, আমার ফোনেও নেটওয়ার্ক নেই। সৈকত আশপাশটা ভালো করে দেখল, দূর দূর পর্যন্ত কাউকে দেখতে পেল না। যেদিকে চোখ যায় সেদিকে ঘুটঘুটে অন্ধকার। অগত্যা সৈকত গাড়িতে গিয়ে বসল এবং এই হাইওয়ে দিয়ে অন্য গাড়ি যাবার জন্য অপেক্ষা করতে লাগল। নন্দিনী একটু রেগে মেগে সৈকতকে বলল, আমি তোমাকে এই হাইওয়ে দিয়ে ড্রাইভ করতে বারণ করেছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না। সৈকত বলল, আরে রিল্যাক্স, সব ঠিক হয়ে যাবে। অপেক্ষা করতে করতে প্রায় 1 ঘন্টা হয়ে গেল। সৈকত যখন দেখল এই হাইওয়ে দিয়ে আর অন্য কোনো গাড়ি এলো না তখন সৈকত নিজেই গাড়ি থেকে বেরিয়ে পড়ল। নন্দিনী বলল, তুমি কোথায় যাচ্ছ? দেখি আশেপাশে যদি কাউকে দেখতে পাই তাহলে তাকে আমাদের সাহায্যের জন্য অনুরোধ করব। নন্দিনী সৈকতের হাত ধরে বলল, হ্যাঁ, একা একা যেও না প্লিজ। আমরা তিনজনে আজকে রাত্রিটা ঠিক ম্যানেজ করে নেব, কাল সকালে না হয় তুমি। সৈকত বলল, না না, তুমি চিন্তা করো না, আমার কিছু হবে না। এই বলে সামনের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সৈকত সেই অন্ধকারের মধ্যেও যেন মিলিয়ে গেল। প্রায় ঘন্টা দুয়েক সময় অতিক্রম হয়ে যাবার পরেও যখন সৈকত ফিরে এলো না তখন নন্দিনীকে একটা চাপা অস্বস্তি ধীরে ধীরে জড়িয়ে ধরতে শুরু করল। নন্দিনীর বারবার মনে হতে লাগলো
একটা অজানা ভয় যেন ওকে ধীরে ধীরে গ্রাস করতে শুরু করেছে। নন্দিনী গাড়ির জানালা দিয়ে একবার বাইরের দিকে তাকালো। চারিদিকে ঘুটঘুটে গাঢ় অন্ধকার। আশেপাশের রাস্তা পুরো শুনশান, কোনো মানুষের চিহ্ন পর্যন্ত নেই। আর ওদের গাড়িটা এই শুনশান রাস্তার পুরো মাঝখানে দাঁড়িয়ে আছে। নন্দিনীর বেশ ভয় লাগছিল। নন্দিনী কি করবে ভেবে পাচ্ছিল না। তখন নন্দিনীর গাড়ির ডেস্কে রাখা ওর ফোনটার দিকে নজর গেল। নন্দিনী সঙ্গে সঙ্গে ওর ফোনটা অন করল। নন্দিনী দেখল এতক্ষণে ওর ফোনে নেটওয়ার্ক এসেছে। তাই নন্দিনী একটুও দেরি না করে সৈকতকে ফোন করল। কিন্তু সৈকতের ফোনটা যখন বারবার বেজে কেটে যাচ্ছিল, তখন সৈকতের জন্য নন্দিনীর বেশ চিন্তা হতে লাগল। এমন পরিস্থিতিতে কি করা যায় সেটাই নন্দিনী ভাবছিল। আর ঠিক এমন সময় একটা শব্দে নন্দিনী চমকে উঠল। শব্দটা আসছে গাড়ির ছাদ থেকে। উপর থেকে কোনো ভারী জিনিসের পড়ার আওয়াজ। প্রথমে নন্দিনীর মনে হলো হয়তো কোনো রাতচরা পাখি গাছের ডালে মারামারি করতে করতে ওদের গাড়ির ছাদে এসে পড়েছে। কিন্তু না, নন্দিনীর ধারণা একেবারেই ভুল। ধীরে ধীরে শব্দটা নন্দিনীর কেমন যেন অদ্ভুত রকমের লাগলো। নন্দিনীর মনে হলো যেন কোনো হিংস্র জন্তু তার শিকারের উপর ঝাঁপিয়ে পড়েছে এবং ওদের দুজনকার মধ্যে প্রচণ্ড লড়াই চলছে। সময় যতই এগোতে লাগলো ততই যেন শব্দটা ক্রমেই বেড়ে চলল। নন্দিনী অর্ককে বুকে জড়িয়ে নিয়ে গাড়ির পিছনের সিটে গুটিসুটি মেরে বসে রইল। পুরো গাড়িটা যেন শিকার আর শিকারীর লড়াইয়ে থরথর করে কাঁপতে লাগল। এইরকম ভয়ানক তাণ্ডব বেশ খানিকক্ষণ চলল। তারপর আবার সব আগের মতোই শান্ত হয়ে গেল। আগের মতোই আবার সব শান্ত হয়ে গেলেও নন্দিনী আর অর্কর ভয়ের আড়ষ্টটা তখনও কাটেনি। নন্দিনী আর অর্ক তখনও আগের মতোই গাড়ির পিছনের সিটে জড়সড় হয়ে বসেছিল। নন্দিনীর ভয় একটু কাটতে ওর মনে হলো ওর বাঁ কাঁধে উপর কি যেন একটা তরল বস্তু ফোঁটা ফোঁটা পড়ছে। নন্দিনী ওর কাঁধে হাত দিল। নন্দিনী ওর হাতটা যখন চোখের সামনে নিয়ে এলো, তখন ওর বুকটা যেন ধড়াস করে উঠল। নন্দিনী দেখল ওর হাতে রক্ত লেগে রয়েছে, একেবারে টাটকা রক্ত। নন্দিনীর হাত পা থরথর করে কাঁপতে লাগলো। নন্দিনী উপরের দিকে তাকিয়ে দেখল খানিকক্ষণ আগে ঘটে যাওয়া সেই ভয়ানক তাণ্ডবে ওদের গাড়ির ছাদের বিভিন্ন জায়গায় ফুটো হয়ে গিয়েছে, আর সেই ফুটো দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত নন্দিনীর কাঁধে এসে পড়ছে। এইসব দেখার পর নন্দিনী আর এক মুহূর্তও গাড়িতে থাকতে পারল না। নন্দিনী আর অর্ক গাড়ি থেকে বেরিয়ে পড়ে সামনে রাস্তা দিয়ে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে নন্দিনী আর অর্ক বেশ খানিকটা দূরে চলে এলো। অর্ক আর নন্দিনী দুজনেই হাঁপাতে হাঁপাতে রাস্তার উপর বসে পড়ল। এমন সময় খানিকটা দূর থেকে নন্দিনী পুলিশের গাড়ির সাইরেনের শব্দ শুনতে পেল। নন্দিনী আর অর্ক কোনো রকমে ছুটে গিয়ে পুলিশের গাড়ির সামনে দুহাত তুলে ইশারা করতে লাগল। দূর থেকে পুলিশ ইন্সপেক্টর নন্দিনী আর অর্ককে দেখতে পেয়ে কনস্টেবলকে গাড়ি থামানোর জন্য নির্দেশ দিল। নন্দিনী আর অর্ক থেকে বেশ কয়েক হাত দূরে পুলিশের গাড়িটা থামল। গাড়ি থেকে নেমে পুলিশ ইন্সপেক্টর নন্দিনী আর অর্কর দিকে এগিয়ে আসতে লাগল। পুলিশ ইন্সপেক্টর নন্দিনীকে নিজের পরিচয় দিয়ে বলল, আমি লোকাল থানার সাব ইন্সপেক্টর নিহার ঘোষ। আর আপনি এত রাত্রে এই শুনশান হাইওয়েতে কি করছেন? নিহার ঘোষকে দেখতে পেয়ে নন্দিনী যেন একটু ভরসা পেল।
তারপর নন্দিনী ওর সঙ্গে একটু আগে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো পুলিশ ইন্সপেক্টরকে বলতে লাগলো। নন্দিনী লক্ষ্য করল ওর মুখ থেকে কথাগুলো শোনার পর নিহার ঘোষের মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গিয়েছে। নিহার ঘোষ একটু গম্ভীর গলায় বলল, আপনাদের এই হাইওয়ে দিয়ে ড্রাইভ করা একেবারে উচিত হয়নি, বিশেষত রাত্রিবেলায় তো একেবারেই নয়। রাত্রিবেলায় এই হাইওয়ে একেবারেই সুরক্ষিত নয়। নন্দিনী নিহার ঘোষকে জিজ্ঞেস করল, আপনি কি বলতে চাইছেন? ঠিক বুঝতে পারলাম না। এই হাইওয়ে কেন সুরক্ষিত নয়? নিহার ঘোষ বলল, গত কয়েক মাস ধরে এই হাইওয়েতে রহস্যজনকভাবে অনেক মানুষ খুন হয়েছে এবং অনেক গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রথমে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট মনে করেছিল এটা কোনো সিরিয়াল কিলারের কাজ, যাদের প্রাথমিক মোটিভ ছিল একটাই, এই হাইওয়ে দিয়ে যাতায়াতকারী সমস্ত মানুষকে খুন করা এবং খুন করার পর তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে চম্পট দেওয়া। এই সিরিয়াল কিলারকে ধরার জন্য এই হাইওয়ের প্রতিটা লাইট পোস্টে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যখন এই হাইওয়েতে হত্যালীলা চলতো তখন সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং ফ্রিজ হয়ে যেত। হত্যালীলা চলাকালীন কোনো কিছুই রেকর্ড হতো না। এইরকম ঘটনা দেখে আমরা সকলেই হতবাক হয়ে গিয়েছিলাম। তারপর আমরা যখন আশেপাশের স্থানীয় লোকজনদের জিজ্ঞাসাবাদ করি তখন তারা বলেন এই সমস্ত রহস্যজনক খুনের পিছনে কতগুলো ভয়ানক ক্ষুধিত অতৃপ্ত দানবের হাত। আসলে এই হাইওয়েটা যখন তৈরি হচ্ছিল তখন এই হাইওয়ের কাজের সাথে যুক্ত 4 জন শ্রমিক মাটি চাপা পড়ে মারা যায়। এই 4 জন শ্রমিকের মাটি চাপা পড়ে মারা যাবার পর থেকেই শুরু হয় নানা রকমের অলৌকিক ঘটনা। এই হাইওয়েরই কাজের সাথে যুক্ত অন্যান্য শ্রমিকেরা প্রায়শই ওই 4 জন শ্রমিকের আত্মাকে দেখতে পেত। ওই 4 জন শ্রমিকের আত্মা নানাভাবে অন্যান্য শ্রমিকদের ভয় দেখাতো। ধীরে ধীরে এই ঘটনাটা চারিদিকে আগুনের মতো ছড়িয়ে পড়তে লাগলো। আর কোনো শ্রমিক এখানে কাজ করতে আসতো না। এরপর থেকে এই হাইওয়ে নির্মাণের কাজ প্রায় 2 বছর বন্ধ হয়ে থাকে। তারপর মুম্বাইয়ের একজন কন্ট্রাক্টর এই হাইওয়ের প্রজেক্টটা হাতে নেয় এবং 6 মাসের মধ্যে হাইওয়ে নির্মাণের কাজটা সম্পূর্ণ করেন। সব ঠিকঠাকই চলছিল, তারপর হঠাৎ করেই এই ঘটনাগুলো ঘটতে শুরু করে। আমাদের পুলিশ ডিপার্টমেন্টের কাছে এই কেসটা সলভ করাই ছিল প্রধান লক্ষ্য। তা যাই হোক, একদিন আমরা 6 জন কনস্টেবলকে সারা রাত এই হাইওয়েতে পেট্রোলিং করার নির্দেশ দিলাম। প্রথম সব ঠিকঠাক চলছিল, তারপর হঠাৎই কেমন যেন সব বদলে যেতে শুরু করলো। ধীরে ধীরে ওই 6 জন কনস্টেবলদের সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হতে লাগলো। আমরা ওদের সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। পরের দিন সকালে আমরা অনেক পুলিশ ফোর্স নিয়ে ওদের খোঁজার জন্য গেলাম। অনেক খোঁজাখুঁজির পরও ওই হাইওয়ের পাশে জঙ্গলে ওদের প্রত্যেকের ছিন্ন ভিন্ন লাশগুলো পেলাম। পরে থানায় ফিরে এসে আগের দিন রাতের সিসিটিভি ক্যামেরার রেকর্ডিংগুলো নাড়াচাড়া করছিলাম। এমন সময় একটা ক্লিপে আমাদের চোখটা আটকে গেল। আমি দেখলাম এক ভয়ানক দানব 6 জন কনস্টেবলকে। আমি বেশ কিছুক্ষণ হতবাক হয়ে বসে রইলাম। তারপর সবাইকে এই ক্লিপটা দেখালাম। সকলেই এই ক্লিপটা দেখে হতবাক। তারপর থেকে আমরা বিশ্বাস করতে বাধ্য হলাম এই হাইওয়েটা হন্টেড।
এরপর থেকে আমরা এই হাইওয়েটাকে সাধারণ মানুষের জন্য বন্ধ করে দিয়েছিলাম। আর এই হাইওয়েতে প্রবেশ করার মুখেই আমরা একটা সতর্কতা বাণী লিখে দিয়েছিলাম। আপনি লক্ষ্য করেননি? নন্দিনী বলল, হ্যাঁ, লক্ষ্য করেছিলাম। তা সত্ত্বেও আপনি... আমি আমার হাজব্যান্ডকে বারণ করেছিলাম এই হাইওয়ে দিয়ে ড্রাইভ করতে, কিন্তু ও আমার কোনো কথা না শুনেই ওই সাবধানতা বাণীকে উপেক্ষা করেই হাইওয়ে দিয়ে ড্রাইভ করছিল। নিহার ঘোষ নন্দিনীকে জিজ্ঞেস করল, তা আপনার হাজবেন্ড কোথায়? ওনাকে তো দেখতে পাচ্ছি না। আসলে আমরা যখন এই হাইওয়ে দিয়ে ড্রাইভ করছিলাম তখন হঠাৎই আমাদের গাড়িটা খারাপ হয়ে যায়। অনেকক্ষণ অপেক্ষা করার পর হাইওয়েতে যখন অন্য কোনো গাড়ির দেখা পাওয়া গেল না, তখন আমার হাজব্যান্ড প্রায় বাধ্য হয়েই আশেপাশের লোকজনের থেকে সাহায্যের জন্য বেরিয়ে পড়ে। ও মাই গড! আপনি আপনার হাজবেন্ডকে এত রাত্রে একা একা বাইরে যেতে দিয়েছেন কেন? রাত্রিবেলা এই হাইওয়ে একেবারেই সুরক্ষিত নয়। আমি ওকে অনেকবার বারণ করেছিলাম, কিন্তু ও আমার কোনো কথাই শোনেনি। নিহার ঘোষ অর্কর দিকে আঙুল দেখিয়ে জিজ্ঞাসা করল, ওকে তো ঠিক চিনতে পারলাম না। ও ও ও আমার ছেলে অর্ক। নিহার ঘোষ বলল। ও, নিহার ঘোষ আশেপাশে তাকালো এবং তারপর জিজ্ঞাসা করল, তা আপনাদের গাড়িটা কোথায়? নন্দিনী সামনের ফাঁকা রাস্তার দিকে আঙুল দিয়ে দেখালো। নিহার ঘোষ বলল, ওকে, আপনি আমাদের সঙ্গে আমাদের গাড়িতে চলুন। নন্দিনী আর একটুও দেরি না করে পুলিশের গাড়িতে উঠে পড়ল। মিনিট পাঁচেকের মধ্যে পুলিশের গাড়ি ওদের গাড়ি থেকে কয়েক হাত দূরে এসে থামল। নন্দিনী গাড়ি থেকে বের হতে চাচ্ছিল, কিন্তু নিহার ঘোষ নন্দিনীকে বাইরে যেতে বারণ করল। নিহার ঘোষ বলল, আপনি গাড়িতেই থাকুন, আমরা দেখে আসছি। দরকার পড়লে আপনাকে ডেকে নেব। নিহার ঘোষের কথা মতো নন্দিনী আর অর্ক পুলিশের গাড়িতে বসে রইল। নিহার ঘোষ আর কনস্টেবল ওরা দুজনে গাড়ি থেকে নামল। নিহার ঘোষ দেখল রাস্তার স্ট্রিট লাইটটা মাঝে মাঝে জ্বলছে আর নিভছে। সে প্যান্টের পকেটে রাখা টর্চ লাইটটা জ্বালিয়ে ধীরে ধীরে গাড়িটার দিকে এগিয়ে গেল আর কনস্টেবলকে আশপাশটা ভালো করে তল্লাশি নিতে বলল। কনস্টেবল পকেটে রাখা টর্চটাকে জ্বালিয়ে এদিক ওদিক তল্লাশি চালাতে লাগল। খুঁজতে খুঁজতে কনস্টেবল আশেপাশের মাটিতে ফোঁটা ফোঁটা রক্তের দাগ দেখতে পেল। কনস্টেবল রক্তের ফোঁটা লক্ষ্য করতে করতে সামনের দিকে একটু একটু করে এগিয়ে চলল। বেশ কিছুটা যাওয়ার পর কনস্টেবলের মনে হলো ওর পায়ে যেন কিছু একটা লেগেছে। পায়ের দিকে টর্চটা মারতে কনস্টেবলের বুকটা ছ্যাঁত করে উঠল। কনস্টেবল দেখল ওর পায়ের কাছে একটা মানুষের কাটা হাত পড়ে রয়েছে। তখনই কনস্টেবল নিহার ঘোষকে ডাক দিল। নিহার ঘোষ ছুটে কনস্টেবলের কাছে এলো। সে কনস্টেবলকে জিজ্ঞেস করল, কি হয়েছে? তখনই কনস্টেবল নিহার ঘোষকে সেই মানুষের কাটা হাতটা দেখালো। নিহার ঘোষ বিস্মিত কণ্ঠে বলল, মাই গড! তারপর বলল, আশেপাশে আরও নিশ্চয়ই কিছু পাওয়া যাবে, একটু খুঁজে দেখো। অনুসন্ধিৎসু দৃষ্টিতে নিহার ঘোষ আর কনস্টেবল সামনের দিকে এগিয়ে চলল। খানিকটা যাওয়ার পর নিহার ঘোষ একটা ছিন্ন ভিন্ন লাশ দেখতে পেল। লাশটার কাছে যেতেই নিহার ঘোষের যেন কলজে কেঁপে উঠল। লাশটার একেবারে বীভৎস অবস্থা। কেউ যেন লাশটার শরীর থেকে মাথাটাকে টেনে হিঁচড়ে উপড়ে নিয়েছে। পা দুটোকে যেন শরীর থেকে টেনে ছিঁড়ে আলাদা করে দিয়েছে। নিহার ঘোষ দেখল পড়ে থাকা গাছের শুকনো পাতায় রক্ত লেগে রয়েছে। নিহার ঘোষ লাশটার ধরন দেখে বুঝতে পারল
এটা সেই ভয়ানক দানবের কাজ। সে কনস্টেবলকে নির্দেশ দিয়ে বলল, তুমি একবার মিসেস নন্দিনীকে ডেকে নিয়ে এসো, লাশটাকে শনাক্ত করতে হবে। আমার যেটুকু মনে হয় এটা মিসেস নন্দিনীর স্বামীর লাশ। যাই হোক, তুমি ওনাকে একবার ডেকে নিয়ে এসো। পুলিশের গাড়িতে নন্দিনী আর অর্ক বসেছিল। কনস্টেবল এসে নন্দিনীকে বলল, স্যার আপনাকে ডাকছেন, আপনাকে আমার সঙ্গে এক্ষুনি যেতে হবে। চলুন। নিহার ঘোষ ফোনটা নিয়ে দেখছিল। কনস্টেবল এসে স্যার বলে ডাকল। নিহার ঘোষ সঙ্গে সঙ্গে সামনের দিকে তাকালো, বলল, আসুন মিসেস নন্দিনী, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। কি ব্যাপার বলুন তো? প্রথমে নিহার ঘোষ কনস্টেবলকে অর্ককে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আদেশ দিল। তারপর বলল, আমরা একটা লাশ পেয়েছি, আমার সন্দেহ ওটা আপনার স্বামীর লাশ। আপনাকে একবার লাশটা শনাক্ত করতে হবে। নন্দিনী লাশটার বীভৎস অবস্থা দেখে কয়েক মুহূর্ত চোখ বুজে রইল। তারপর আস্তে আস্তে চোখ খুলে নন্দিনী লাশটাকে নিরীক্ষণ করতে লাগল। লাশটার গলায় থাকা সরু সোনার লকেটটা নন্দিনীর কেমন যেন চেনা চেনা লাগলো। খানিকক্ষণ চিন্তা করতে করতে নন্দিনীর মনে পড়ে গেল। তখন নন্দিনী কাঁপা কাঁপা গলায় বলল, এটা এটা তো সৈকতের লকেট। তার মানে এটা। নন্দিনী মাটিতে ধপ করে বসে পড়ল, আর ওর দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। নন্দিনী হাউ হাউ করে কাঁদতে লাগলো। নিহার ঘোষের বুঝতে আর একটু অসুবিধে হলো না। তার সন্দেহই ঠিক, এটা সৈকতের লাশ।